আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্ট এর 4.3.3 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। নাও নমন হচ্ছে এখন রিড দ্য ফলোইং নোট, নিচের নোটটি পড়ো। অন দ্য অথর ফার্স্ট, প্রথমে লেখক সম্পর্কে, অর্থাৎ এখানে লেখক সম্পর্কিত বা লেখক পরিস্থিতি দিয়েছে, এটাই আমাদেরকে পড়তে বলা হয়েছে। অ্যান্ড দেন দ্য টেক্সট, এবং তারপরে টেক্সট পড়তে বলা হয়েছে। অর্থাৎ প্রথমেই এখানে একটি লেখকের পরিচিতি দিয়েছে, ইংলিশ লেখক, এবং তারপরে সেই লেখকের একটি টেক্সট বা একটি অনুচ্ছেদ দিয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে। তো প্রথমেই আমরা এই 4.3.3 এর নির্দেশনা অনুযায়ী প্রথমে আমরা নোটটি পড়ব অথর বা লেখক সম্পর্কে, এবং তারপর আমরা যে লেখকের যে টেক্সটটি রয়েছে বা অনুচ্ছেদটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। নোট অন দ্য অথর, অথরের উপর যে নোটটি রয়েছে সেটা এখন আমরা দেখি। জেন অস্টিন, জেন অস্টিন হচ্ছেন একজন লেখক, এবং তার জন্ম হয়েছিল 1775 এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1817 সালে। তো এখানে বলা হয়েছে জেন অস্টিন ওয়াজ এ ফেমাস ইংলিশ অথর রিনোড ফর হার মাস্টারপিস প্রাইস অ্যান্ড প্রেজুডিস। তো জন অস্টিন একজন ফেমাস বা বিখ্যাত একজন ইংলিশ লেখক বা ইংলিশ লেখিকা, যিনি পরিচিত বা জনপ্রিয় তার হার মাস্টারপিস, মাস্টারপিস মানে হচ্ছে সেরা লেখনী, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস হচ্ছে একটা উপন্যাস, এই যার জন্যই মূলত এই জেন অস্টিনটা বিখ্যাত হয়েছে। রিনোড মানে বিখ্যাত, অর্থাৎ জনপ্রিয়তা পেয়েছে ফর হার মাস্টারপিস প্রাইজ অ্যান্ড প্রেজুডিস। মাস্টারপিস মানে হচ্ছে সেরা লেখনী, সেরা লেখনীটি কোনটা? এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস। অথর মানে হচ্ছে লেখক, ফেমাস মানে আমরা সবাই জানি বিখ্যাত। এরপর দেখি হার স্টোরিজ বিউটিফুলি ক্যাপচার মানে ধরে রাখা, হাউ পিপল বিহেভ অ্যান্ড ইন্টারেক্টেড ইন দ্য 19th সেঞ্চুরি। তার যে গল্পগুলো সেগুলো বিউটিফুলি বা খুব সুন্দরভাবে ধরে রেখেছিল বা তুলে ধরেছিল কিভাবে মানুষ বিহেভ মানে কি আচরণ করেছিল, এবং ইন্টারেক্টেড মানে মিথস্ক্রিয়া, অর্থাৎ একে অপরের সাথে কিভাবে কথা বলেছিল, কিভাবে আচরণ করেছিল, কোন কাজগুলো করেছিল, সেটাই হচ্ছে ইন্টারেক্টেড, মিথস্ক্রিয়া ইন দ্য 19th সেঞ্চুরি। মানে থেকে মানুষ কিভাবে একে অপরের সাথে ব্যবহার করেছিল, কিভাবে আচরণ করেছিল, সেটা খুব সুন্দরভাবে তার গল্পগুলোতে তুলে ধরেছেন তিনি। উইথ হার ক্লিভার হিউমার অ্যান্ড কেয়ারফুল অবজারভেশনস, তার যে হাস্যরস, ক্লিভার মানে বুদ্ধিদীপ্ত, কৌতুকপূর্ণ, এবং কেয়ারফুল অর্থাৎ সতর্কতার সহিত পর্যবেক্ষণ, অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণ। অস্টিনস বুকস আর স্টিল লাভড টুডে, অস্টিনের বুকগুলো বা যে বইগুলো রয়েছে সেগুলো এখনও মানুষ পছন্দ করে বা মানুষ ভালোবাসে। কেন ভালোবাসে? উইথ হার ক্লিভার হিউমার মানে বুদ্ধিদীপ্ত, হাস্যরসাত্মক মানে কৌতুকপূর্ণ যে তার কথাগুলো রয়েছে, কথার ধরন বা লেখনীর ধরন, এবং কেয়ারফুল অবজারভেশন অর্থাৎ সতর্কতার সহিত পর্যবেক্ষণ, সেটাই তার যে বইগুলো রয়েছে, তার এই যে দুটো গুণ রয়েছে, এই দুটো গুণই কিন্তু তার যে বইগুলো রয়েছে সেটা আজও মানুষ পছন্দ করে। স্টিল মানে এখনো মানুষ পছন্দ করে। শি ইজ কনসিডার্ড আ ক্লাসিক রাইটার who understood society deeply and wrote stories that are truly special. She is considered মানে হচ্ছে তাকে বিবেচনা করা হয় এ ক্লাসিক রাইটার, একজন উঁচু মানের লেখিকা, who understood society deeply যে সমাজকে খুব গভীরভাবে বুঝতে পেরেছিল, ডিপলি মানে গভীরভাবে, অ্যান্ড রোড স্টোরিজ দ্যাট আর ট্রুলি স্পেশাল, এবং যে গল্পগুলো লিখেছিল সেগুলো খুবই বিশেষ, সত্যিই বিশেষ একটা, অর্থাৎ আলাদা ধরনের, যে সমাজকে খুব গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিল। কনসিডার্ড মানে বিবেচনা করা হয়, আন্ডারস্টুড মানে বুঝতে পারা বা উপলব্ধি করা। তারপর দেখি আমরা Pride and Prejudice by Jane Austen is a classic novel that explores society, manners, and relationship with wit and charm. And Prejudice জেন অস্টিনের লেখা একটি ক্লাসিক বা উচ্চ ধাঁচের উপন্যাস, যেটি সমাজ, আচরণ এবং সম্পর্ককে বুদ্ধিদীপ্ততার সাথে আকর্ষণীয়ভাবে অনুসন্ধান করে। তো প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, তো তার যে এই
উপন্যাসটি রয়েছে, তার যে উপন্যাসটি রয়েছে সেখানে এক্সপ্লোর বা অন্বেষণ করা হয়েছিল সমাজ, রীতিনীতি অ্যান্ড রিলেশনশিপস এবং সম্পর্ক, কিসের সম্পর্ক, উইট অ্যান্ড চার্ম, বুদ্ধিদীপ্ত এবং আকর্ষণীয়তার সাথে তার যে এই গল্পে বা উপন্যাসের সম্পর্কটা তুলে ধরা হয়েছিল। তো এটা আমরা সংক্ষিপ্ত পরিস্থিতি দেখলাম। জেন অস্টিন তার একটি লেখা আমরা নিচে দেখব, সেটা হচ্ছে টেক্সট। আর একটি এখন এই জেন অস্টিনের লেখা একটি টেক্সট এখন আমরা পড়ব। এখন আমরা জেন অস্টিনের লেখা এই টেক্সটটি পড়ব। এখানে বলা হয়েছে, মিস্টার কলিন্স ওয়াজ নট আ সেন্সিবল ম্যান। মিস্টার কলিন্স একজন সেন্সিবল বা বুদ্ধিমান মানুষ ছিলেন না। ওয়াজ নট আ সেন্সিবল ম্যান, একজন বুদ্ধিমান মানুষ ছিলেন না। অ্যান্ড দ্য ডেফিসিয়েন্সি অফ নেচার হ্যাড বিন বাট লিটল অ্যাসিস্টেড বাই এডুকেশন অর সোসাইটি। এবং শিক্ষা বা সমাজ ব্যবস্থা তার চারিত্রিক আচরণকে খুব সামান্যই পরিবর্তন করেছিল। অর্থাৎ মিস্টার কলিন্স ছিলেন একজন বুদ্ধিমান বা বোকা শোকা বা এই সেন্সিবল মানুষ ছিলেন না, এবং তার যে ডেফিসিয়েন্সি অফ নেচার অর্থাৎ তার যে ব্যবহার, তার যে বুদ্ধিদীপ্ততার এই অভাব, সেটা তার শিক্ষাকে এবং তার যে সমাজকে সামান্যই উন্নত করতে পেরেছিল। অর্থাৎ তার শিক্ষা এবং সমাজ ব্যবস্থা তার এই সেন্সিবলনেসটাকে তৈরি করতে পারেনি, সেটাই এখানে বলা হয়েছে। তো এখানে যদি আমরা শব্দার্থগুলো দেখি, অ্যাসিস্টেড মানে হচ্ছে সহায়তা করা বা অনুকূলে আনা, এবং এখানে ডেফিসিয়েন্সি মানে হচ্ছে অভাব, আর সেন্সিবল মানে তো আমরা সবাই জানি বুদ্ধির অভাব। তো এরপর আমরা দেখি, দ্য গ্রেটেস্ট পার্ট অফ হিজ লাইফ হ্যাভিং বিন স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার। তার জীবনের অধিকাংশ সময় স্পেন্ড মানে ব্যয় করেছে বা কেটেছিল তার একজন অশিক্ষিত এবং কৃপণ স্বভাবের পিতার নির্দেশনায়। গাইডেন্স মানে নির্দেশনায়, অর্থাৎ একজন এই যে মিস্টার কলিন্স, তার যে পিতা ছিলেন তিনি ছিলেন অশিক্ষিত, ইলিটারেট আর মিজারলি মানে কৃপণ স্বভাবের, এবং এই মিজারলি এবং কৃপণ স্বভাবের বা অশিক্ষিত এই পিতার গাইডেন্স বা দিক নির্দেশনায় কিন্তু তার জীবনের অধিকাংশ সময়টাই ব্যয় হয়েছিল বা কাটিয়েছিল তার এই পিটার আন্ডারে। এরপর দেখি, অ্যান্ড দো হি বিলং টু ওয়ান অফ দ্য ইউনিভার্সিটিস, যদিও সে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল বা একটা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ছিল, এই মিস্টার কলিন্স কিন্তু সেন্সিবল ছিল না, কিন্তু সে কিন্তু একটা ইউনিভার্সিটিতে পড়েছিল। বিলংড মানে অন্তর্ভুক্ত থাকা। দো হি বিলং টু ওয়ান অফ দ্য ইউনিভার্সিটিস, যদিও সে একটা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছিল। হি হ্যাড মেয়ারলি কেপ্ট দ্য নেসেসারি টার্মস। এখানে মেয়ারলি শব্দের অর্থ হচ্ছে কেবল। সে কেবলমাত্র বা শুধুমাত্র যে নেসেসারি টার্মস বা নেসেসারি বা প্রয়োজনীয় যে সম্পর্কগুলো ছিল সেগুলোই বজায় রেখেছিল। কেপ মানে ধরে রাখা, ওগুলোই ধরে রেখেছিল। উইদাউট ফর্মিং অ্যাট এনি ইউজফুল অ্যাকুয়ান্টেন্স, অন্য কোনো আলাদা গুরুত্বপূর্ণ বা ব্যবহারপূর্ণ কোনো পরিস্থিতি সে তৈরি করেনি। ইউজফুল মানে গুরুত্বপূর্ণ, সে কোনো গুরুত্বপূর্ণ কোনো নিজের কোনো পরিস্থিতি তৈরি করেনি, সে শুধু তার যে প্রয়োজনীয় সম্পর্কগুলো ছিল সেগুলোকেই ধরে রেখেছিল। হি হ্যাড মেয়ারলি মানে কেবল, কেপ মানে ধরে রাখা, নেসেসারি টার্মস মানে প্রয়োজনীয় সম্পর্কগুলো, অর্থাৎ সে শুধু প্রয়োজনীয় সম্পর্কগুলোকে ধরে রেখেছিল। তার যে আলাদা একটা পরিস্থিতির দরকার, তার যে আলাদা একটা সত্তা দরকার, সেটা কিন্তু সে তৈরি করতে, ফর্মিং মানে তৈরি করা, সেটা তৈরি করতে সে ব্যর্থ হয়েছিল। অ্যাকুয়েন্টেন্স মানে হচ্ছে পরিস্থিতি। তো এরপর আমরা দেখি, দ্য সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ হ্যাড গিভেন হিম অরিজিনালি গ্রেট হিউমিলিটি অফ ম্যানার। তার পিতামাতার যে তার পিতা অর্থাৎ তার অশিক্ষিত এবং কৃপণ পিতা তাকে যেভাবে লালন পালন করেছিল, সেটা শুরুতে তাকে তার যে চরিত্রে বা তার আচরণে অনেক নম্রতা এনে দিলেও, বাট ইট ওয়াজ নাও এ গুড ডিল কাউন্টার অ্যাক্টেড, কিন্তু এটা খুব ভালোভাবেই কাউন্টার অ্যাক্টেড মানে পাল্টা বা উল্টো হয়ে গিয়েছিল, বাই দ্য সেলফ কনসিট অফ এ উইকেড, দুর্বল মস্তিষ্কের আত্মগৌরবে। দুর্বল সেলফ কনসিট অফ এ উইকেড মানে দুর্বল মস্তিষ্কের আত্মগৌরবে। লিভিং ইন রিটায়ারমেন্ট মানে অবসাদ জীবনযাপনের দিকে ঝুঁকে দিয়েছিল। দ্য কনসিকুয়েন্সিয়াল ফিলিং
of early and unexpected prosperity এবং দ্রুত ও অপ্রত্যাশিত সমৃদ্ধির দিকে অনেকাংশে ঝুঁকে দিয়েছিল। তো এখানে আমরা যেটা বুঝলাম যে তার বাবা তাকে যে শাসনে বা যে বশ্যতায় তাকে লালন পালন করেছে সেটা প্রথমের দিকে তার আচরণটাকে অনেক নম্রতা ভাব বা খুব ভালোভাবে এনে দিলেও পরবর্তীতে কি হয় সেটা কাউন্টারঅ্যাক্টেড হয় বা পাল্টা আক্রমণ হয় বা বিপরীতটা হয়ে যায়। সেটা কি হয়ে যায় যে তার মস্তিষ্কে সেলফ কনসিড বা আত্মহংকার ঢুকে যায়। তার মস্তিষ্কে কি হয়, লিভিং ইন রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর জীবনযাপনে সে মগ্ন হয়ে যায় এবং তার যে সে দ্রুত এবং অপ্রত্যাশিত সমৃদ্ধি চাচ্ছিল, যেটা কিন্তু প্রত্যাশিত নয়, যে সে পরিশ্রম করে না কিন্তু সে সমৃদ্ধিটা বা উন্নতিটা চাচ্ছিল, সেটাই কিন্তু পরবর্তীতে পাল্টা আক্রমণ করে। এখানে সেলফ কনসিড মানে আত্ম অহংকার বা এবং কনসিকুয়েন্সিয়াল মানে ওই আত্ম অভিমান বা আত্মমর্যাদায় এরকমই ফিলিং অফ আর্লি মানে দ্রুত, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি। এরপর আমরা দেখি এ ফরচুনেট চান্স হ্যাড রিকমেন্ডেড হিম টু লেডি ক্যাথরিন ডি বার্গ হোয়েন দ্য লিভিং অফ হান্সফোর্ড ওয়াজ ভ্যাকেন্ট। একটা সৌভাগ্য সুযোগ এনে দেয় মিস্টার কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে দেখা করার বা তার সাদৃশ্য হওয়ার বা তার কাছে যাওয়ার একটা সুযোগ হয়, একটা সৌভাগ্য হয়। কোনো এক সৌভাগ্যবশত তার কাছে এই মিস্টার কলিন্সের কাছে এই সুযোগটা আসে ক্যাথরিন ডি বার্গের সাথে দেখা করার। কখন? হোয়েন দ্য লিভিং অফ হান্সফোর্ড ওয়াজ ভ্যাকেন্ট, যখন এই হান্সফোর্ড একটা জায়গা বা একটা বাড়ির নাম সেটা খালি হয়ে যায়। যখন এই জায়গাটা খালি হয়ে যায় তখন ডি বার্গ সেখানে একাই ছিল এবং মিস্টার কলিন্স সেখানে এই ক্যাথরিন ডি বার্গের সাথে দেখা করার সুযোগ পান বা তার সাথে থাকার সুযোগ হয়। অ্যান্ড দ্য রেসপেক্ট হুইচ হি ফেল্ট ফর হার হাই র্যাঙ্ক, এবং যে ক্যাথরিন ডি বার্গ ছিল তার জন্য তার যে উচ্চ মর্যাদা ছিল বা উচ্চ পদ ছিল তার জন্য কিন্তু এই মিস্টার কলিন্স তাকে একটা সম্মান দিত বা সম্মান করত, একটা সম্মান অনুভব করেছিলেন। অ্যান্ড হিজ ভেনারেশন ফর হার অ্যাজ হিজ প্যাট্রনেস, এবং একজন পৃষ্ঠপোষক হিসেবে তাকে সম্মান অনুভব করা বা তাকে একটা শ্রদ্ধা ভক্তি করেছিলেন। ভেনারেশন মানে শ্রদ্ধা করা। এখানে প্যাট্রনেস বলতে এই ক্যাথরিন ডি বার্গ অর্থাৎ এই মিস্টার কলিন্সের পৃষ্ঠপোষক হচ্ছেন ক্যাথরিন ডি বার্গ। মিস্টার কলিন্স মনে করেছিল সে যেহেতু উচ্চ পদে, তার কাছে যদি আমি যাই বা তার সাথে যদি আমি কথা বলার সুযোগ পাই তাহলে আমার মর্যাদাটাও বেড়ে যাবে। মিংলিং উইথ এ ভেরি গুড অপিনিয়ন অফ হিমসেলফ, অর্থাৎ তার সম্পর্কে তার যে একটা ধারণা, উচ্চ ধারণা ছিল, সে নিজের দাম্ভিকতা এটা ধরেছিল, অর্থাৎ তার সম্পর্কে তার ভালো ধারণা ছিল, সে সবচেয়ে ভালো সবচেয়ে শ্রেষ্ঠ এইরকম একটা ধারণা ছিল। অফ হিজ অথরিটি অ্যাজ এ ক্লাজিম্যান, এখানে ক্লাজিম্যান অর্থ হচ্ছে পাদ্রী, অর্থাৎ পাদ্রী হিসেবে তার যে একটা কর্তৃত্ব ছিল সেটা সে প্রকাশ করেছিল। তার এমনিতেই তার একটা আত্মহংকার ছিল এবং ক্লাজিম্যান বা পাদ্রী হিসেবে তার একটা কর্তৃত্ব ছিল যখন সে এই ক্যাথরিন ডি বার্গের সান্নিধ্যে আসে। অ্যান্ড হিজ রাইট অ্যাজ এ রেক্টর মেড হিম অলটুগেদার এ মিক্সচার অফ প্রাইড অ্যান্ড অবসুকুয়াসনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড হিউমিলিটি। একজন পুরোহিত হিসেবে অধিকার সব মিলিয়ে তাকে সম্পূর্ণরূপে গর্ব এবং চাটুরিকতা, আত্মহংকার এবং বিনয়ের মিশ্রণে গঠিত ব্যক্তিতে পরিণত হয়েছিল। এখানে অবসুকিয়াসনেস মানে হচ্ছে চাটুকারিতা, সেলফ ইম্পর্টেন্স মানে যে নিজেকে বেশি গুরুত্ব দেয়, হিউমিলিটি মানে এখানে তার যে ঐক্যতা সেটাকে বোঝানো হয়েছে, মিক্সার মানে মিশ্রণ, অল টুগেদার একসাথে। রেক্টর শব্দটির অর্থ হচ্ছে পুরোহিত, রেক্টর মানে পুরোহিত। তো এখানে আমরা মিস্টার কলিন্স সম্পর্কে জানলাম, মিস্টার কলিন্স। তো আমরা এতক্ষণ টেক্সটটি খুব সুন্দরভাবে পড়লাম, এখন আমরা যে 4.3.3 এর যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখি এখন আমরা 4.3.3 এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড, মিস্টার কলিন্সের চাইল্ডহুড কেমন ছিল। তো এটা আমরা দেখেছি গল্পে, তো এটার উত্তর কীরকম হবে আমরা দেখি। উত্তর হবে মিস্টার কলিন্স চাইল্ডহুড ইজ ডিসক্রাইবড অ্যাজ ল্যাকিং ইন ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার। তো মিস্টার কলিন্সের যে চাইল্ডহুড
বা ছেলেবেলা সেটাকে বর্ণনা করা হয় তার যে আচরণ, বুদ্ধি ব্যবহারের যে আচরণ বা বুদ্ধিদীপ্ততার অভাব হিসেবে তাকে বর্ণনা করা হয়। সেটাই কিন্তু আমরা দেখেছি যে তার সেন্সের অভাব ছিল। And Mr. Collins' childhood was marked by the influence of his illiterate and miserly father. এবং মিস্টার কলিন্সের চাইল্ডহুডটা মার্ক করা হয়েছে নিরক্ষর এবং তার কৃপণ স্বভাবের বাবার প্রভাবের দ্বারা। তো এটাই হচ্ছে এ নাম্বারের আনসার, কারণ আমরা দেখেছি যে মিস্টার কলিন্সের চাইল্ডহুডটা কিন্তু তার কৃপণ এবং অশিক্ষিত বাবার আন্ডারে কিন্তু কেটেছিল। তো এটাই হচ্ছে এ নাম্বার অ্যান্সার। বি নাম্বার প্রশ্নটি হচ্ছে হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্সড হিম? কিভাবে মিস্টার কলিন্সের বাবা তাকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করেছিল? তো এটার উত্তর হবে মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্সড হিম সিগনিফিকেন্টলি বাই ব্রিঙ্গিং আপ in a manner that instilled great humility initially. মিস্টার কলিন্সের বাবা তাকে খুব সিগনিফিকেন্টলি বা গুরুত্বপূর্ণভাবে তাকে প্রভাবিত করেছিল। তাকে যেভাবে যে ম্যানারে লালন পালন করেছিল সেটা প্রথমের দিকে বা ধীরে ধীরে তাকে একটা নম্রতা ভাব এনে দিয়েছিল প্রাথমিকভাবে। ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে, হিউমিলিটি মানে নম্রতা, এবং ইনস্টিল মানে হচ্ছে ধীরে ধীরে বা সঞ্চার করা। বাট দিস ওয়াজ লেটার, কিন্তু এটা পরবর্তীতে কাউন্টারঅ্যাক্টেড বা পাল্টা আক্রমণ হয় বা পাল্টে যায় বা বিপরীত হয়ে যায় বাই দ্য সেলফ কনসিড স্টিমিং ফ্রম এ উইক ইন্টেলেক্ট অ্যান্ড আর্লি প্রসপারিটি। পরবর্তীতে এটা অহংকার বা আত্মমর্যাদার হয়ে যায় এবং দুর্বল মস্তিষ্ক এবং আর্লি প্রসপারিটি মানে খুব দ্রুত সমৃদ্ধির দিকে সে ঝুঁকে যায়। অর্থাৎ যে তাকে যেভাবে তার বাবা প্রভাবিত করেছিল বা লালন পালন করেছিল সেটা প্রথমের দিকে সেটা খুব নম্রতা ভাব তার ব্যবহারে আচরণে এনে দিলেও পরবর্তীতে সেটা কি করে তার নিজের মধ্যে একটা আত্মগৌরব ছিল, দুর্বল মস্তিষ্ক এবং তাড়াতাড়ি বা দ্রুত প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধ, দ্রুত সমৃদ্ধির দিকে সে এগিয়ে বা ধাবিত হয়েছিল, যেটা পরবর্তীতে কিন্তু খুব খারাপভাবে তাকে কাউন্টারঅ্যাক্টেড করে। এরপর সি নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউস মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডিবার্গ? কোন লাকি ঘটনা বা কোন সৌভাগ্যের ঘটনাটা মিস্টার কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে পরিচয় করিয়ে দেয়? এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে আমরা দেখেছি যে গল্পে এক সময় একটা সৌভাগ্যবশত কারণে মিস্টার কলিন্স লেডি ক্যাথরিন ডি বার্গের কাছে যেতে পেরেছিল বা তার কাছে থাকার সুযোগ পেয়েছিল। সেই কারণটা কি? এটার উত্তর হবে মিস্টার কলিন্স ওয়াজ ইন্ট্রোডিউসড টু লেডি ক্যাথরিন ডি বার্গ থ্রু এ ফরচুন চান্স হোয়েন দ্য লিভিং অফ হান্সফোর্ড বিকাম ভ্যাকেন্ট। মিস্টার কলিন্স এই লেডি ক্যাথরিনের সাথে একটা সৌভাগ্যবশত সুযোগে সে লেডি ক্যাথরিনের সাথে দেখা করতে পেরেছিল বা তার সাথে পরিচয় হতে পেরেছিল যখন দ্য লিভিং অফ হান্সফোর্ড বিকাম ভ্যাকেন্ট, যখন এই হান্সফোর্ডটা খালি হয়ে যায়। হান্সফোর্ড একটা জায়গা বা একটা বাড়ি আমরা বলতে পারি যেখানে এই লেডি ক্যাথরিন ছিল, সেটা খালি হয়ে যায়। তখন তার সামনে এই মিস্টার কলিন্সের সামনে এই সুযোগটা আসে তার সাথে পরিচিত হওয়ার। এটাই হচ্ছে সি নাম্বার অ্যান্সার। এখন আমরা ডি নাম্বার অ্যান্সার প্রশ্নটি দেখব। তো এরপর ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ডাজ এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডিয়েন্স টেল আস অ্যাবাউট মিস্টার কলিন্স? গর্ব এবং নম্রতা, নিজেকে প্রাধান্য দেওয়া এবং আনুগত্য, এটা দ্বারা মিস্টার কলিন্সকে কি বোঝানো হয়েছিল? তো এটা এখানে জানতে চেয়েছে। ডি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দ্য ডেসক্রিপশন অফ কলিন্স অ্যাজ এ মিক্সচার of pride and humbleness, self-importance and obedience indicates his complex personality. তো এর বর্ণনাটা অর্থাৎ মিস্টার কলিন্সের প্রাইড, অহংকার এবং নম্রতা, নিজেকে গুরুত্ব দেওয়া এবং আনুগত্য, এই যে আনুগত্যের যে মিশ্রণটা, তার স্বভাবের যে মিশ্রণটা, সেটা নির্দেশ করে তার কমপ্লেক্স বা মিশ্র পার্সোনালিটিকে, অর্থাৎ তার মধ্যে দ্বৈত পার্সোনালিটি বা ব্যক্তিত্ব দেখা যায়। সে দুই ধরনের মানুষ হিসেবে আমরা সেই টেক্সটিতে দেখেছি। হি ইজ প্রাউড অ্যান্ড সেলফ ইম্পর্টেন্ট, সে অহংকারী এবং নিজেকে বেশি গুরুত্ব দেয়। ডিউ টু হিজ অথরিটি অ্যাজ এ ক্লার্জিম্যান অ্যান্ড রাইট অ্যাজ এ রেক্টর,
সে নিজেকে নিয়ে গর্ববোধ করে এবং নিজেকে বেশি গুরুত্ব দেয়, কারণ সে তার যে ক্লার্জিম্যান বা পাদ্রী হিসেবে তার যে কর্তৃত্ব এবং তার পুরোহিত হিসেবে তার যে অধিকার, সেটার জন্য সে নিজেকে বেশি গুরুত্ব দেয়, নিজেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে এবং নিজেকে নিয়ে অহংকার করে। বাট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একই সময়ে হি ইজ অবসুকুয়াস, সে চাটুকার অ্যান্ড ডিফারেন্সিয়াল ইন দ্য প্রেজেন্স অফ লেডি ক্যাথরিন ডিবার্গ। লেডি ক্যাথরিন ডিবার্গের উপস্থিতিতে সে অনেকটা বিনয়ী এবং অনেকটা শ্রদ্ধা ভক্তি তাকে করত। তো এটাই হচ্ছে মিস্টার কলিন্সের এই মিক্স যে তার ব্যক্তিত্বটা রয়েছে সেটার উত্তর, অর্থাৎ ডি নম্বরের উত্তর। তার মধ্যে আমরা মিশ্র ব্যক্তিত্ব দেখতে পারি। কখনো সে নিজেকে নিয়ে অত্যহংকার বা নিজেকে বেশি গুরুত্ব দেয়, আবার যখন লেডি ক্যাথরিনের সংস্পর্শে সে আসে তখন সে তাকে শ্রদ্ধা করে, তাকে ভক্তি করেছিল। তো এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। এখন আমরা দেখব ই নাম্বার। যে এরপর সবশেষে ই নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স। তো এই মিস্টার কলিন্সের মাধ্যমে সোসাইটি বা সমাজ সম্পর্কে মিস্টার কলিন্স কি প্রকাশ করতে পারেন। তো এটার উত্তর হবে ই নাম্বার প্রশ্নটির উত্তর হবে থ্রু মিস্টার কলিন্স the author may be expressing ideas about the influence of social status, patronage, the mixing of pride and subservience in certain of society during the time period depicted in the novel. লেখক মিস্টার কলিন্সের এই টেক্সটির মাধ্যমে উপন্যাসে বর্ণিত যে সময়ের সামাজিক অবস্থা, সামাজিক মর্যাদা, পৃষ্ঠপোষকতা, আত্মঅহংকার এবং বশ্যতার যে মিশ্রণটা রয়েছে বা সেই সময়ের যে আচার আচরণ ব্যবহারটা, সেই সময়ের যে সামাজিক অবস্থাটা, সেটা তিনি প্রকাশ করতে চেয়েছেন বা প্রকাশ করতে পারেন। এটাই হচ্ছে ই নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।